১১৭ নম্বর গোপালপুর রাজারহাট বিধানসভা কেন্দ্র এবং ঠিক আমরা এখানেই বসে আছি। আমাদের সঙ্গে আজকে আছেন বিজেপির দীর্ঘদিনের নেত্রী সরস্বতী বিশ্বাস। সরস্বতী, তোমাকে বাংলা নিউজটা নমস্কার। বিষয়টা হচ্ছে দীর্ঘদিনের তোমার একটা লড়াই। আমরা দেখেছি 2018-তে জয়নিং, তারপরে 2019-এ তোমার বিখ্যাত স্লোগান, তারপরে সেই স্লোগানের পর বিভিন্ন ধরনের লড়াই আমরা দেখেছি মাঠে নেমে। সেই সময় যে শাসক দল ছিল তারা কিভাবে কাজ করতে দিত না এবং তোমার উপর চড়াও হতো। 2021-এর পোস্ট পোল ভায়োলেন্স, সামনে থেকে দাঁড়িয়ে একজন মহিলা হয়ে লড়াই করে গেছো। একটু যদি এখন পরিবর্তন এসছে, তোমাদের জয়, কি বলবে? এই যে লড়াইটা ছিল তার অভিজ্ঞতা। দেখো, এই জয় শুধু আমাদের ভারতীয় জনতা পার্টির জয় নয়, এই জয় আপামর রাজারহাট গোপালপুর তথা পশ্চিমবঙ্গের মানুষের একটা শান্তির বাণী। মানুষ শান্তির একটা নিঃশ্বাস নিচ্ছে। সমাজ কোথাও দূষিত হয়ে গেছিল, আমরা মানুষের কাছে আবেদন করেছিলাম একটা সুস্থ সমাজ তাদেরকে উপহার দেব, এই বিষয়। আর যা কিছু ভালো তা লড়াই না করলে কখনো ভালো কিছু হয় না। জীবনের দীর্ঘকালীন লড়াই 2019 সালে, মানে সেই স্লোগান থেকে উঠে আসা আমার মনে আছে যে শ্রমিক ভট্টাচার্য, যিনি আমাদের রাজ্য সভাপতি, ১১৭ নম্বর রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র এবং আমরা ঠিক এখানেই বসে আছি। রাজারহাট বিধানসভা কেন্দ্রের লড়াকু নেত্রী, লড়াকু মুখ। 2018 থেকে বিজেপিতে যোগদান, 2019-21 সামনে থেকে একজন মহিলা হিসেবে লড়াই করে গেছে। সেই সময় তৃণমূল সরকারের বিরুদ্ধে, তাদের দুর্নীতির বিরুদ্ধে যেভাবে তারা অত্যাচার চালিয়েছে, সরস্বতী বিশ্বাস যে একদম প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করেছে। সরস্বতী, নমস্কার। তোমাদের সকলকে নমস্কার। নমস্কার সকল সনাতনী, তাদের নতমস্তকে প্রণাম। এবারের লড়াই আমার প্রথম ভাষা ছিল যে সকল সনাতনী এক হও। তৃণমূল কংগ্রেস হতে পারে, সিপিএমের ভাই বোন হতে পারে, কংগ্রেস হতে পারে, বিজেপি তো আমরা আছি। আমার সবার প্রথম টার্গেট ছিল সনাতনীদের একত্রিত করা, কারণ এটা রাজ্য সভাপতি থেকে শুরু করে আমাদের বর্তমান সিএমের ভাষাও এক ছিল। আমিও চেয়েছিলাম যে আমি একজন সনাতনী, আর আমরা চেষ্টা করবো যে সনাতনীদের একত্রিত করা। সেই হিসেবেই আমার লড়াইটা ছিল। আর যে লড়াইটা 2019 সাল থেকে লড়াই করেছি, কোনো একটা লোকসভার প্রচার থেকে আমার স্লোগান উঠে এলো। আমি দেখছিলাম যে স্লোগানে কোথাও যেন মিছিলে ভুলভাল হচ্ছে, মিছিলের মধ্যে স্লোগানটা হচ্ছে কিন্তু ভুল। আমি ছোটোবেলা থেকেই স্লোগান বলো, আবৃত্তি বলো, আমি ভীষণ শ্রুতি নাটক এগুলোর মধ্যে যুক্ত ছিলাম, কিন্তু কখনো শিখিনি। আমার মনে হতো আমি পারবো এবং আমি চেষ্টা করলে এটা আমি পারবো। এই হঠাৎ একদিন মিছিলের রাস্তায় মনে হলো যে এই স্লোগানটা মনে হচ্ছে ভুল, এটা এরকম হবে না, এটা এরকম হবে। ওই দিন আমার মনে আছে, মিছিলটা কেষ্টপুর থেকে শুরু হচ্ছিল। আমাকে মিছিলে ডেকেছিলেন গৌতমদা, নেই, গৌতমদা মারা গেছেন। গৌতমদা আমায় ফোন করে ডেকেছিলেন, সরস্বতী একটা মিছিল আছে, তুমি আসবে নাকি তোমার লোকজন নিয়ে? আমার তো বেসিক্যালি কোনো লোকজন নয়, সবই দলের লোকজন। তা আমরা গেছি, গিয়ে সেই দিনই প্রথম আমাদের রাজ্য সভাপতি, বর্তমান রাজ্য সভাপতির সাথে প্রথম ওখানে দেখা আমাদের। আর প্রথম ওখান থেকে আমার স্লোগান বিজেপিতে আসার প্রথম স্লোগান আমার মনে আছে। এই স্লোগানটা শুনবো, আবার পুরোনো স্লোগান, মানে যেটা থেকে সরস্বতীর উত্থানও বলা যায়। কোথাও যেন কেউ যেন বলছিল কি, ভারী ভূতের শব্দ, তৃণমূল যজ্ঞ, আমার কীরকম যেন লাগে এইসব স্লোগানগুলো শুনতে। আমার কোথাও মনে হয়েছিল লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আর এই স্লোগানটা দিলে পরে না, প্রত্যেকের গায়ের মধ্যে একটা শিহরণ তৈরি হয়। দেখে প্রত্যেকেই, স্লোগান হচ্ছে একটা এনার্জি যা তোমাকে পথ চলতে সাহায্য করবে। তুমি অনেকক্ষণ ধরে হাঁটছো, কোথাও যেন একটা বোরিং ফিল হচ্ছে, স্লোগান তোমাকে বোরিংটা কাটিয়ে দেবে। আমি এটা মনে করি, মিছিল চলবে, স্লোগান হবে না, এটা হতে পারে না। সরস্বতী, 2021-এও কিন্তু অনেকে ভেবেছিল হয়তো পরিবর্তন হবে, কিন্তু সেই রেজাল্ট করতে পারেনি, পরিবর্তন হয়নি। তারপরের চিত্রটা ভয়ঙ্কর, পোস্ট পোল ভায়োলেন্স। এবং একটা অদ্ভুত বিষয়, নতুন সরকার গঠন হলো, সেখানে দাঁড়িয়ে বিধানসভাতে যিনি এখন বিরোধী দলনেতা হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি বলছেন যে আমাদের অসংখ্য ছেলেমেয়েরা যারা ঘর ছাড়া,
এবং আমরা জানি 21-এর যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল প্রায় 12,000-এর ওপর বিজেপি থেকে কমপ্লেন করা হয়েছিল, মানে একটা লিখিত কমপ্লেন জমা পড়েছিল। সেখানে দাঁড়িয়ে তৃণমূলের কমপ্লেন কোথায়? ওরা বলছে যে পোস্টপোল ভায়োলেন্সের কথা, তৃণমূল বলছে বিধানসভাতে দাঁড়িয়ে তুমি তো 21-এ লড়াই করেছো, একটু অভিজ্ঞতাটা বলো, দর্শকরাও শুনুক। দেখো, 2021-এর যে নির্মম অত্যাচার, অমানবিক অত্যাচার, মানুষ যদি হই, মানুষ হয়ে মানুষের ওপরে ওরকম নির্মম অত্যাচার কেউ চালায় না। আমার মনে আছে আমাদের কিছু ভাইরা দীঘাতে গিয়ে লুকিয়েছিল, ওরা ওখানে ভয়তে পালিয়ে গেছিল, ওদের ওখান থেকে খুঁজে নিয়ে এসে বার করা হয়েছে। আমাদের এখানে কেষ্টপুরে একটা ছেলে, ওর মাকে পর্যন্ত মারা হয়েছিল, ও বাধ্যতামূলক লাস্টে আঘাত করে পড়ে। ইভিন নির্মমভাবে আমাদের খড়দা থেকে কিছু বাসে ছেলেপুলেরা পালিয়ে এসে উল্টোডাঙা স্টেশনে ছিল। রাতে যখন ফোন করেছিল আমার সাথে আমার মানে সহযোদ্ধা ভাই অভি, ও আমাকে রাত্রেবেলা নিয়ে যেত, আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু হেল্প করে আসতাম। আমার তো অধিক কোনো সামর্থ্য নেই, আমি সবসময় বলি আমি অর্থনীতিতে পিছিয়ে পড়া একজন ব্যক্তি, ঠিক আছে, কিন্তু মানবিকতা নেই। আমার যতটুকু সাধ্য, আমি লাস্ট যদি আমি নিজে একটুখানি খেতে পাই, আমি সেখান থেকেও মানুষকে খেতে দেওয়ার চেষ্টা করি। আমি এমন একজন মানুষ, সেটা আমি নিজে বলবো না, আমার সাথে যারা দীর্ঘকালীন পথ চলেছে তারা জানে। তাদের কাছে কখনো ব্যক্তিগতভাবে আমার সামনে নেই, আমার পেছনেই জিজ্ঞাসা করি, আমার খারাপটা যেমনি বলবে আমার ভালোটা অনেক বেশি বলবে। তো এই সেই বিষয়টাতেই দাঁড়িয়ে 21-এর বিষয়টা দাঁড়িয়ে পোস্টপোল ভায়োলেন্স দেখেছে, সেখানে দাঁড়িয়ে এখন তৃণমূল বলছে যে আমাদের হাজার হাজার, মানে সেই তুলনায় দেখতে গেলে সত্যি কি এই পরিবর্তনটা হওয়ার পর যখন বিজেপি প্রায় 207টা মেজরিটি নিয়ে সরকার গড়ল, তখন কি পোস্টপোল ভায়োলেন্স যেটা 21-এ হয়েছিল সত্যিই কি হলো? আমরা সত্যি, আমাদের দল মানবিক দল। আমাদের দল যদি মানবিক না হতো, কারণ দল তো মানে দল একটা শব্দ, সেই দল গঠন করে মানুষে। আর মানুষ যদি হও, তোমার মান বুঝ দুটোই থাকতে হবে। ওরা কামড়েছে মানে আমরাও কামড়াবো এমনটা নয়। আমরা দায়িত্ব নিয়ে বলছি, কোনো তৃণমূল কংগ্রেস কার্যকর্তাকে হয়তো আমরা তাড়া করেছিলাম, তাকে আঘাত করিনি। এখনো দাঁড়িয়ে এবং তারা করলে ফিরিয়ে আনার কাজও কিন্তু বিজেপি করেছে, বা যারা যারা তারা খেয়েছে করছি একদম। কারণ কোথাও গিয়ে আলটিমেট ওরা কোনো না কোনো মায়ের সন্তান, যে মা দেখো সেই সন্তানরা হয়তো অপরাধ করেছে, অন্যায় করেছে, কিন্তু সেই মা কিন্তু করেনি, তাই না? সে বোঝে সন্তান কু হোক বা সু হোক, অ্যাকচুয়াল মা তো, মায়ের সন্তান তো। আর আমি নিজে একজন মা, আমার মনে হয় না কাউকে আঘাত করা উচিত, তাকে বোঝানো উচিত। আমরা বুঝিয়েছি, কিন্তু অনেক ছেলেপুলে আছে যারা বোঝে না, যারা মনে করে আমরা যে এই যে মানবিক হয়ে চলছি এটা বোধহয় আমাদের দুর্বলতা, কিন্তু নয়। আমাদের রাজ্য সভাপতি বলেছে আমাদের কর্মীরা যথেষ্ট অ্যাক্টিভ, কিন্তু আমরা এই পথে হাঁটতে চাইছি। শোভনদেব চট্টোপাধ্যায়, ওনার বয়স হয়েছে, আমরা ওনাকে শ্রদ্ধা করি, শ্রদ্ধার সহিত বলছি 2021 সালে আপনারা ঘরে কুলু পেতেছিলেন, কীভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের হত্যা করা হয়েছে নির্মমভাবে, কত মা বোনেদের রেপ করা হয়েছে, গণধর্ষণ করা হয়েছে, তার হিসাব নেই। অনেকে নিজের সম্মান বাঁচাতে প্রকাশ্যে আসেন। তাই ওনাকে বলবো ওনার মুখটা যেন এখনও কুলুপি রাখে, কারণ কোনো ছেলে মেয়ে তৃণমূল কার্যকর্তার, তারা নিজেদের ভয়তে পালিয়ে গেছে। তারা জানে এলাকায় বিজেপি তাদের আঘাত করবে না, জনগণ তাদের ব্যবস্থা করবে। কারণ ওরা শুধু বিজেপিদের ওপরে অত্যাচার করে, ওরা অত্যাচারটা করেছে জনগণের উপরে, যে জনগণ ওদেরকে ভোট দিয়ে 2021 সালে এনেছিল, তারা ওদেরকে ব্যবস্থা করবে। আমরা কিচ্ছু করবো না, জনগণ একদম একরোখা আছে। কারণ ওরা যে অন্যায় অত্যাচার করেছে বিজেপির ওপরে তো করেছে, ইভেন জনগণের রক্ত চুষে খেয়েছে। হেন কোনো তুমি রাজারহাট গোপালপুরে বহু মানুষ আছে যারা অরাজনৈতিক, তাদের কাছে একটু ইন্ডিভিজুয়ালি খোঁজ নেবে যে কীভাবে এই তৃণমূল কংগ্রেস অত্যাচার করেছে, কীভাবে। আর তাদেরকে টোটালি ব্যাকআপ দিয়েছেন এই রাজারহাট গোপালপুরের যিনি কর্ণধার ছিলেন তৃণমূল কংগ্রেসের, সেই দেবরাজ চক্রবর্তী। আগামী দিনে তারও ব্যবস্থা হবে। ইতিমধ্যেই দেখেছো 11 নম্বর ওয়ার্ডের রানিং কাউন্সিলর চিন্টু, তাকে অ্যারেস্ট করেছে। কারণ উদ্ধত্ত কখনো শেষ কথা বলে না, ভগবান শেষ কথা বলে, মানুষ শেষ কথা বলে। কারণ তুমি আজকে অপকর্ম করবে, তোমার বিচার হবেই,
কোথাও নয়, ওপরে স্বর্গ নরক বলে কিছু হয় না, এখানেই যা হবে এই মাটিতেই সব কিছুর হিসাব দিয়ে তারপরে তোমাকে স্বর্গ নরক যা আছে সেখানে সেখানে পৌঁছাতে পৌঁছাতে হবে। কিচ্ছু হবে না, মানুষ শেষ কথা বলবে, আর মানুষ শেষ কথা এবারে বলেছে। সকল সনাতনীরা জোটবদ্ধ হয়ে ভোট দিয়েছে। তাহলে বলছো এই নির্বাচনটা একটা ধর্মযুদ্ধ? হ্যাঁ, আমরা তো বলেছি আমাদের সনাতনীদের বেঁচে থাকার লড়াই। আমি আজও আমার ফেসবুকের পেজে গিয়ে দেখবে আমার লড়াইটা ধর্মযুদ্ধের লড়াই ছিল। দুর্নীতি সারা জীবন কম বেশি ছিল, কম বেশি হয়তো থাকবেও। আমি একেবারে তোমায় বলবো না পুরো দুর্নীতিমুক্ত একটা গোটা সরকার বা রাজ্য পৃথিবীর হতে কোথাও পারে না। নেই, হ্যাঁ। কোথাও বলতে পারবো না। দেখো, যা কিছু আস্তে 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 আমাদের চেঞ্জ করতে হবে, কিন্তু আজকে যদি তৃণমূল কংগ্রেস যদি আবার ফিরে আসতো না, হুম। আমাদের বেছে বেছে কেটে কেটে হ্যাঁ, এমন ভাবে এরকমও হয়েছে যে ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে বা আইপ্যাকের ওখানে লিস্ট বানানো ছিল, একদম। ওয়ার্ড ধরে ধরে নাম লেখা ছিল, মানে 4টের পর অভিষেক বলেছিল ডিজে বাজাবে, তো ওরকম ভাবে লিস্ট ধরে ধরে মারা হতো। কিন্তু এইটা ভারতীয় জনতা পার্টির কাছে কোনো লিস্ট নেই, ভারতীয় জনতা পার্টি কোনো লিস্ট বানায় না। আমাদের প্রধানমন্ত্রী বিশ্বের সর্বত্র জনপ্রিয় একজন প্রধানমন্ত্রী। ওনার মুখ থেকে আমি আজ অব্দি কখনো অমানবিক কথাবার্তা শুনি, ওনার সেই মানসিকতাও নেই। রাজ্য সভাপতির মুখ থেকে তো আমি কোনোদিন শুনিনি। মানে যতদিন আমি বিজেপিতে এসেছি, আমি বিজেপিতে আসার আগেও আমি ওনাকে ফলো করতাম। আমি কম বেশি অনেকেরই বক্তব্য শুনতাম, অনেকের আবৃত্তি শুনতাম, সিপিএমের স্লোগান শুনতাম, সিপিএমরা কীভাবে স্লোগান দেয় এটা শুনতাম। আমি কখনো রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলে আমাদের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তার মুখ থেকে শুনিনি কখনো, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তার মুখ থেকে কোনোদিন শুনিনি। অমানবিক কথাবার্তা আমরা শুনি। দল যখন আমাদের অমানবিক নয়, আমরা কার্যকর্তারা কী করে অমানবিক হই? একদম। কারণ দলের রেস্ট্রিকশন শেষ কথা বলবে, দলের সিদ্ধান্ত শেষ কথা বলবে, আমাদের রাজারহাট গোপালপুরের এমএলএ এবং সংগঠন শেষ কথা বলবে। একদম। সরস্বতী, এখন তো নির্বাচন গেল এবং এই রাজারহাট গোপালপুর থেকে তরুণজ্যোতি তিওয়ারি, তিনি পেশায় আইনজীবীও, তিনি জয়লাভ করলেন। কি বলবে, মানে এটা নিয়ে কতটা দেখো, তরুণদাকে আমি চিনি যবে থেকে আমি যুব মোর্চায় এসেছি। যবে থেকে আমি যুব মোর্চার সেক্রেটারি ছিলাম, তখন সৌমিত্র খা, আমাদের সৌমিত্র, আমি দাদাভাই বলি, হ্যাঁ, তিনি সভাপতি ছিলেন, সভাপতি ছিলেন। 19-এ সভাপতি ছিলেন। আমাদের মধ্যে আরও একজন নেই, রাজ্য সহসভাপতি যুব মোর্চার রাজ্য সরকার, আমি তাকে মন থেকে শ্রদ্ধা করি। তখন তরুণদাও রাজ্যের যুব মোর্চার সহসভাপতি। সেই থেকে আমি চিনি, মোটামুটি আমাদের একটা ভাই বোনের সম্পর্ক। ও কোথাও বলে আমি তোকে বোন বলি না, বোন মানি, বোন বলে তোকে সম্মান করে ফিরে করি। সেই হিসেবে তরুণদার মধ্যে আমি একটা মানবিকতা ফিল করেছি। আমরা সবাই মানবিক একজন এমএলএ এসেছেন, কোনো মুখোশধারী নয়। আর তরুণদাকে প্রতিটি জনগণ ভরসা করেছে যে তরুণই পারবে এই রাজারহাট গোপালপুরের চিত্রটা বদলাতে। আর বিজেপি তো সঙ্গে ছিলই, কারণ বিজেপি না থাকলে তো তরুণদা আমি কিছুই না। আমরা সরস্বতী, তোমরা তো এই রাজারহাটে তুমিও অনেকদিন কাজ করেছো, এই গোপালপুর এই জায়গাটায় কি ছিল আর কি হবে? কারণ বিজেপিও তার ইশতেহারে অনেক কিছু ভালো জিনিস আছে তুলে ধরেছে, এবং আমরা দেখলাম সরকার গঠন হওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিছু কিছু যা নির্দেশ দিচ্ছেন বা পদক্ষেপ নিচ্ছেন, একদম ফুল ব্যাটিং যাকে বলে, এবং মানুষ চাইছিল এগুলো। সেখানে দাঁড়িয়ে এই যে গোপালপুর, রাজারহাট গোপালপুরে মানুষরা কেমন ছিল আর তাদের জন্য কি উপহার তুলে দেবে যদি বলো? মানুষদেরকে তো আগে বললাম, মানুষরা একটা স্বস্তির অক্সিজেন নিচ্ছে। কারণ যে অরাজকতা ছিল, যে ভয়ানক পরিস্থিতি ছিল, আমরা ভোটের দিন যখন আমি বুথেও ছিলাম, তখন একটা ঘুম মারা ব্যাপার দেখেছি। মানুষগুলি যেমন ঘুম মেরে আছে, আমার পরিচিত মুখ, যারা ওয়ার্ডে দেখা হলেই আমাকে বসিয়েছে চা খাওয়া, এমন বহু মানুষ আছে, তারাও যেরকম তাকাতে পারছে না, কারোর দিকে তাকাচ্ছে না। ওই দিন ফাইনাল হয়ে গেছিলো আমাদের, মানে কাউন্টিংয়ে নয়, আমরা ওই দিন ফাইনাল বুঝে গেছিলাম যে মানুষ পরিবর্তন চাইছে, তাই মানুষ কোনো দিকে তাকাচ্ছে না। মানুষ চুপচাপ গেছে, চুপচাপ পদ্মফুলে ছাপ দিয়ে চুপচাপ বেরিয়ে গেছে ওই দিনই। আর মানুষকে গিয়ে জিজ্ঞাসা করো, মানুষ যা তরুণজ্যোতি তিওয়ারি রাজারহাট গোপালপুরের জন্য বিজেপির হয়ে যা প্রতিশ্রুতি দিয়েছে, আশা করি তিনি সব কিছু পালন করবেন। সঙ্গে আমরা কিন্তু সভাপতি যিনি শ্রমিক ভট্টাচার্য, তিনি বলেছেন যে বিজেপির কোনো ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন নেই, বিজেপির কোনো ইউনিয়ন কালচার নেই এবং হবেও না।
এবং আমি জানি বিভিন্ন জায়গায় অটো ইউনিয়ন থেকে শুরু করে রিক্সা ইউনিয়ন থেকে শুরু করে হকার ইউনিয়ন থেকে মানে শুধু ইউনিয়নেই রাজ্যটা পড়েছিল, কারণ ইউনিয়ন একটা রাস্তা হচ্ছে টাকা তোলা। তো সেখান থেকে দাঁড়িয়ে সভাপতি বলেছেন বিজেপির কোনো ইউনিয়ন ছিল না, সেটা ট্রেড ইউনিয়নই হোক, যে কোনো ইউনিয়নই হোক। কী বলবেন, এইখানেও তো প্রচুর ইউনিয়ন, কীভাবে কাজ করবে? দেখো, বিজেপি করছি মানেই তো আর বিজেপির মানসিকতায় তৈরি হয়নি, এমন বহু মানুষ আছে আমাদের, বহু কার্যকর্তা, তারা যে পুরোপুরি বিজেপি হয়েছে বা বিজেপির মনোভাব একদম বিজেপির মতোই তৈরি হয়েছে সেরকমটা তো নয়। কিছু মানুষ তৃণমূলে ঠাঁই পায়নি, এখানে চলে এসছে। কিছু মানুষ সিপিএমে ঠাঁই পায়নি, সিপিএমের অনেক ভাবনা চিন্তা আছে, মোটা খারাপ এমনটা তো নয়, সেগুলোর সাথে নিজেদেরকে সেট করতে পারি না, তার জন্য এখানে চলে এসছি। তারা ওই যে তৃণমূল কংগ্রেস এই 15 বছরের যে একটা ট্রেন্ড রেখে গেছে বজায়, এই ট্রেন্ডটাকে তারা নিজে ভেবেছে বিজেপি এলেও বোধহয় এটা অসম্ভব। অটো, ক্লাব, সিন্ডিকেট, যা ইচ্ছা তাই, এগুলো চলবে না বিজেপিতে। দায়িত্ব নিয়ে বলছি, এগুলো একদম চলবে না। কারণ রাজ্য সভাপতি আমাদের যিনি পশ্চিমবঙ্গের যিনি পর্যবেক্ষক হয়ে এসেছেন সুনীল বানসালজি, তিনি, অমিত মালব্যজি এবং আমাদের যিনি সংগঠন মন্ত্রী আছেন অমিতাভ চক্রবর্তীজি, প্রত্যেকে দায়িত্ব নিয়ে বলেছেন নো অটো ইউনিয়ন, নো রিক্সা ইউনিয়ন, নো ক্লাব, নো সিন্ডিকেট, এগুলোর জন্য আলাদা ব্যবস্থা আছে, তারা করবে। আমাদের বিজেএমএস বলে আমাদের বিজেপি মত ওটা আলাদা, আলাদা একটা শাখা, আলাদা একটা শাখা, তারা করবে। এখানে বিজেপি কোথাও যুক্ত হবে না, তারা তাদের মতো করে ব্যানার লাগাবে। এখন বিজেপির ফ্ল্যাগ হতে পারে, কিন্তু আমরা দায়িত্ব নিয়ে গিয়ে সেখানে কর্তৃত্ব করতে পারি না, জোর জুলুম করে সেখানে সহঘোষিত সভাপতি হতে পারি না। কারণ মানুষ আমাদের এর জন্য ফিরিয়ে নিয়ে আসে, মানুষ আমাদের জন্য এর জন্য নিয়ে আসে। একদম, মানে একই সংস্কৃতি যদি বজায় থাকে তাহলে পরিবর্তন করার লাভটা কি হবে? ওই জন্য বললাম তো, একটা সুস্থ সমাজ তুমি কি চাইবে? তোমার তোমার নিজের একটা অটো ছিল, তুমি জোর জবরদস্তি পেটের দায়ে তৃণমূলটা করছো। আর যত অটো ছেলেপুলেরা আছে তারা তো ম্যাক্সিমাম ভাই বোন, সবাই আমাকে দিদি বলে, কেউ বোন বলে, কেউ দিদি বলে, তাদের সাথে একটা আন্তরিক সম্পর্ক। এখন আমি যদি গিয়ে বলি যে কাল থেকে তুমি অটো চালাবে, আলটিমেট আমিও তো তাকে পেটে রাখি। একদম, তার ওই অটো দিয়ে জন্য রোজ 1000 টাকা পায়, কেউ 500, কেউ 800, 700, আলটিমেট 500-1000 টাকা দিয়ে তার সংসারটা চলে। অবশ্যই। আমি যদি তার পেটে লাথি মারি, ভগবান আমায় লাথি মারি। তাই রাজ্য সভাপতি থেকে শুরু করে সকলে মিলে, কারণ পেটে লাথি মারার রাজনীতি চলবে, একদমই আর উচিত নয় সেটা। সরস্বতী, আর একটা বিষয়ে যাব। আমরা দেখেছি এই যেদিনকে রেজাল্ট বেরোলো 4 তারিখ, তার ঠিক একদম 4টের পর থেকে অনেকেই আবার নিজেই বিজেপি হয়ে গেল, এরকমও দেখা গেছে। এবং জার্সি বদল শুরু হয়ে গেল, তারাও ফ্ল্যাগ নিয়ে গেরুয়া আবির খেলতে শুরু করে দিল, যাদেরকে আগের বারে দেখা গিয়েছিল সবুজ আবির খেলতে। তাদেরকে তো দলে নেওয়া হবে না, সেটা দল থেকে যারা শীর্ষ নেতৃত্ব ঘোষণা করেছে। এই রাজার গোপাল, মানে আমার বলতেও হাসি পাচ্ছে, মানে আমারও দেখা এরকম, মানে হঠাৎ করে যারা গালাগাল দিত সংবাদ মাধ্যমকেও বা আমরা যারা ডিজিটালে কাজ করি আমাদেরকেও, তারাও এখন বলছে দিদি বাঁচাও, দিদি অ্যারেস্ট হয় না যেন, দিদি একটু দেখে নেবে যাতে আমরা যেন অ্যারেস্ট না হই। যাকে সেটা ইরেলিভেন্ট কথা। বিষয়টা হচ্ছে যে গোপালপুর, তুমি যে জায়গায় কাজ করছো, এই ঘটনার সাক্ষী হয়েছো 4 তারিখের পর। শোনো, আমি প্রত্যেককে আমার যতটুকু এখতিয়ার, আমি নিজের এখতিয়ারটা খুব ভালো বুঝি, আমার নিজের কতটুকু চলতে হবে, কতটুকু এগোতে হবে, আমি সেটা খুব ভালো করে বুঝি। এবং আমি দলের নিয়ম শৃঙ্খলার বাইরে আমি নিজেতে বেরোবো না, আর বেরোনোর চেষ্টা করবো না। কারণ আমি যদি না মানি, আমার সাথে যারা চলে তারাও মানবে না। সেখান থেকে দাঁড়িয়ে বলছি তোমাকে, যারা তাদেরকে ধান্দাবাজ বলি, আমি বেসিক্যালি ধান্দাবাজ বলি। আজকে তৃণমূল কংগ্রেসের দুঃসময়, এই ছেলেপুলেগুলোই তৃণমূলকে নষ্ট করেছে। কারণ তাদের মতো কোনো নীতি, আদর্শ, ইডিওলজি বলে কিচ্ছু নেই বলেই তারা আজকে ভুল বদল, পুরোপুরি জার্সি বদল। আমার তো এমনও মনে হয়েছে কোনো একটি ছেলে আমাদের যেদিনকার কাউন্টিং হলো সেই দিনকার একটা বুক খোলা জিপসিকে সেটাকে সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দিয়েছিল। আমরা নিচ থেকে চিৎকার করবো, যাই তরুণদা তুমি নিচে নামো, ওটা আমাদের গাড়ি নয়। তরুণদা বলেছে ও মিডিয়াতে। এরকম তারা বেসিক্যালি ধান্দাবাজ। তারা সেই অঞ্চলে গিয়ে জিজ্ঞাসা করবে, তারা সেখানকার জনগণকে অত্যাচার করেছে, বিজেপিকে তো করেছেই, তারা মানুষকে অত্যাচার করেছে। আমার এমনও জানা আছে, আমি গৌতমদার নামটা নিলাম, আমাদের রাজারহাট গোপালপুর মণ্ডল 3-এর গৌতম মণ্ডলের থালায়, ভাতের থালায় লাথি মেরেছিল।
গৌতম মণ্ডলের বউয়ের হাতের ওপরে তালা খুলতে গিয়ে বড় বাঁশ দিয়ে বাড়ি মেরেছিল, এগুলো দেখা যায় না। এগুলো আমি অন্তপক্ষে মেনে নিতে পারি না। সেখান থেকে দাঁড়িয়ে যে মানুষগুলো জার্সি বদল করছে, আমি দায়িত্ব নিয়ে প্রতিটা ওয়ার্ডে কম বেশি আমার পরিচিতি আছে, প্রতিটা ওয়ার্ডে আমার নিজস্ব সহযোদ্ধারা আছেন যারা দীর্ঘকালীন দল করেছেন, তাদেরকে বলেছি লিস্ট করে পুরো বাইরে 5টা বছর আগে আমাদের দলের সংস্কৃতিকে অবজার্ভ করবে। নীতি আদর্শবিহীন যে সকল মানুষ, তারা কখনো আমাদের দলের জন্য নেই। তুমি যদি তোমার সন্তানকে মিনিমাম ম্যানার, মিনিমাম আইডিওলজি না দাও, তাহলে সেই জীবনে কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারবে না। আমার মেয়েকে আমি বলি বিবেকানন্দের জীবনী পড়ো, নেতাজির জীবনী পড়ো। নেতাজির জীবনের তো কষ্টের শেষ নেই, ক্ষুদিরামের জীবনী পড়ো। কারণ তাদের মধ্যে আইডিওলজি বলে কিছু ছিল, যদি তারা এত মহান হতে পারত। সেহেতু আমি বলবো যে মানুষদের মধ্যে কোনো নীতি আদর্শ নেই, তাদের দলের মধ্যে আনাই উচিত। কারণ দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। আমরা ওদেরকে ছাড়াই ভোটে জিতেছি। ওরা ভোটার। ওরা যদি মনে করে আমাদেরকে, এই মানুষগুলো আমাদের ভোট দেয়নি, এই মানুষগুলো যারা জার্সি বদল করেছে, তারা আমাদের বুথের মধ্যে পর্যন্ত আমাদের থ্রেট করেছিল, বুথের মধ্যে অব্দি থ্রেট করেছিল, মানে কাউন্টিংয়ের দিনও। ইভেন আমি তোমায় বলি, আমি তো কাউন্টিংয়ের 2 নম্বর হলে ছিলাম। আমার চেয়ারটা প্রথমে, আমাদের একটা নিয়ম আছে তো যে ন্যাশনাল পার্টির সামনে বসবে, ড্যামিরা তৃণমূলের ড্যামিগুলো সামনে বসে আমাদের চেয়ারটা সরিয়ে দিয়েছিল। আমি দায়িত্ব নিয়ে ওদেরকে পেছনে সরিয়ে আমি আমার নিজের চেয়ারটা এবং আমার পাশে আরও সিপিএম ছিলেন, তাদেরকেও আমি জায়গা করে দিয়েছি। সেহেতু এই মানুষগুলোই গোল বদল করছে। আমি তো বলি, আমাকে দেখাটা এত সহজ না। আমি খুব সাংঘাতিক, আমি যতটা ভালো ঠিক ততটাই। সেখান থেকে দাঁড়িয়ে এই মানুষগুলোকে, প্রতিটা মানুষকে, এরা এখন জার্সি বদলটা পুরো ব্যান। হ্যাঁ, এদেরকে হ্যাঁ। আর যারা কিছু মানুষ আছে 2021 সালে আমাদের দল ছেড়ে পালিয়ে গেছিল, যারা পুরো ধান্দার জন্য বিজেপিটা আসতো, কারণ অন্য দল তাদের নিত না, তারা এদেরকে আবার শেল্টারও দেয়। নাম বলছি না, তারাও আবার এদেরকে শেল্টার দেয়, কারণ এরা তো একই সেম ক্যাটাগরি। 2021 সালের পরে পালিয়ে গেছিলো আমাদেরকে ছেড়ে একা করে। আমরা 2021 সালের পর থেকে এই সংগঠন, এই জেলার জেলা সভাপতি এবং বর্তমান জেলা সভাপতি, আমরা এই সংগঠনকে টেনে তুলেছি। আমরা ভরসা জুগিয়েছি যে আমি যদি একটা মহিলা হয়ে পারি, তোমরা কেন পারবে না। সেহেতু সেখান থেকে দাঁড়িয়ে এই মানুষগুলোকে আমরা দায়িত্ব নিয়ে চিহ্নিত করবো। কারণ যাদের রক্তের উপরে, যাদের পরিবারের রক্তের উপরে বিজেপি সরকার তৈরি হয়েছে, তাদেরকে বাদ দিয়ে বিজেপির কোনো ভালো কিছু না। বিজেপি ঘোষণাও করেছে, তারা তাদের শহীদ ঘোষণা করবেন। তোমাদের যে 2021-এ যে 300 জনের ওপর কার্যকর্তা মারা গেছে, 350 প্রায়, তাদের শহীদ ঘোষণা করে তাদের সম্মান দেওয়া হবে, এবং এটা দেওয়া উচিত। কারণ মানে প্রতিটি বিজেপির কার্যকর্তা যারা 2021 সালের পর থেকে নির্মম অত্যাচার সহ্য করেছে, নির্মম অমানবিক অত্যাচার হয়েছে। আমার মানে আমি নিজের কথা বলতে চাই না কখনো মিডিয়াতে। আমার মায়ের উপরে যেভাবে অত্যাচার করেছে, আমার ছোটদার উপরে যেভাবে অত্যাচার করেছে, আমার পরিবারের উপরে, আমার সাথে পেরে উঠতো না, যেহেতু আমি একটা মহিলা। আর জানি যে আমার সাথে কিছু করলে পরে আমি একদম সেটাকে ভাইরাল করেই ছাড়বো। ওই জন্য আমার উপরে না, আমাকে সবসময় পুলিশি হ্যারাসমেন্ট করতো। আমার নামে এখনও অবধি প্রায় 15 থেকে 16টা কেস আছে, বাগেরহাট থানায়, নারায়ণপুর থানায়, নিউটাউন থানায়, মিলিয়ে টোটাল। সেই সব মিলিয়ে আমাকে এইভাবে করতো, আর আমার ফ্যামিলির উপর টর্চার করতো। এপার থেকে ব্রিজ থেকে ওপারের থেকে নাম ধরে বলছি, ধ্রুব চক্রবর্তীর ভাই বোন, শানু শিকদার, তার সাথে ইন্ধনকারী আরও কিছু মানুষ, আর এসে আমাদের রাত্রিবেলা, আমাদের গোডাউন এখানে, কিন্তু এটা আমাদের আমার তো অফিস বলে আমার কিছু নেই, ঠিক আছে? এটা আমাদের ব্যবসার জায়গা, ব্যাকগ্রাউন্ডে আমাদের ব্যবসার জায়গায় ভগবানই থাকে, আমরা ভগবানকে পুজো করেই তারপরে করি। সেখান থেকে দাঁড়িয়ে আমাদের উপরে এই মানুষগুলো আমাদের রাত্রিবেলা আমাদের ফলের গাড়ি আসা, ড্রাইভারের উপরে অত্যাচার করা, কর্মচারীদের উপরে অত্যাচার করা, যা পেরেছে করে গেছে, বাদ দেয়নি। সেহেতু তারা যদি এখনো মনে করে যে জার্সি বদল করে কিছু করবে, সম্ভব হবে না, একদম সম্ভব। সরস্বতী, একটা বিষয় যাব, আমরা সিপিএমের সময়ও দেখেছি, এবং তাদের এখনো পর্যন্ত এই বিষয়গুলো হয়। তারা ক্লাস করায়, মার্কসবাদ নিয়ে ক্লাস করে, তারা সেই নিয়ে বই পড়ায় তাদের স্টুডেন্ট। এবং যাদবপুর তো আমি বলছি না, নাম করে বলছি, সেখানে তো দেখেছি তাদের স্টুডেন্টরা কীভাবে এখনো পর্যন্ত টুকরে টুকরে গ্যাং হ্যান ত্যান স্লোগান চলে। এই ক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি সনাতনীকে প্রতিষ্ঠা করলো প্রায় 2026-এ পশ্চিমবাংলায়, এবং এখানে আমি জুড়ে দিচ্ছি একটা অদ্ভুত ঐতিহাসিক ঘটনা,
যেটা হচ্ছে স্বাধীনতার পর থেকে এই প্রথম পশ্চিমবাংলাতে মুসলিম বিহীন একটা মন্ত্রিসভা গঠন হলো, যেখানে শুধু হিন্দু সনাতনী মন্ত্রিসভা গঠন হলো। এটাও একটা ইতিহাসের একটা দিক। এবার আমি যে বিষয়টা নিয়ে তোমার মতামত জানতে চাইছি, তাহলে কি এখন পশ্চিমবাংলায় জাতীয়তাবাদী, হিন্দুত্ববাদী, সনাতনী যে কালচার আমাদের, গীতা, ভগবদ গীতা, যে বেদ পুরাণ চর্চা, সেটা কি আবার ওরকম একদম বুথ লেভেল থেকে ছোট ছোট ওয়ার্ডে এই ধরনের কিছু সাংগঠনিক অনুষ্ঠান করা উচিত? মানে এই ধরনের কিছু প্রোগ্রাম কি তোমরা পরিকল্পনা করবে? কি তোমার কি মত? আমি অলরেডি যারা আমার দীর্ঘকালীন সাথে ছিল, আমি যখন 2018 সালে আসি প্রায় 50 জনের ওপরে মহিলা নিয়ে আমি যুক্ত হই। তারা কেউ ছিল না, কেউ টর্চারে চলে গেছিল, হয়তো কাউকে কিছু দিতে পারিনি সেভাবে, তার জন্য চলে গেছিল। দেখো সবাই তো অভিমুখী না, কিছু তো তাদের দরকারি, জীবনযাপনের জন্য কিছু দরকার, পেটে গামছা পেতে তার সবাই ন্যূনতম কিছু তো চাই। কিছু তো শুকনো পেটে চিড়ে ভেজে না, শুকনো মুখে তার চিড়ে ভেজে না, ব্যাপারটা সেরকমই। তারা আবার এসছে। আমি তাদেরকে একটা কথাই বলেছি, বিজেপি করবি করে, বিজেপিটা করবি করে, আগে নিজেকে সনাতনী, পরিবারে তো জন্ম নিয়েছো, আগে ভাবো যে তুমি একজন সনাতনী, আরও 10 জন সনাতনীর মধ্যে তাদের মধ্যে ভাবনা তৈরি করো। এটা আমি শুরু করেছি, আমি করবো, এবং আমার আগামী দিনের লড়াইটা সনাতনী, একদম খুব সুন্দর আমার উদ্যোগ। আগামী দিনের লড়াইটা এটাই থাকবে যে সকল সনাতনীদের মধ্যে সত্যিকারে, আমরা অন্য দলকে অন্য সম্প্রদায়ের মানুষকে আঘাত করবো না, কিন্তু আঘাত সহ্য করবো না। সিপিএমরা স্লোগান শেখায়, ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সিপিএমদের মধ্যে কোনো রকম রাষ্ট্রবাদ বলে কিছু নেই, ওরা আমাদের দেশকে বারংবার টুকরো করতে চায়, ওদের চিন্তাভাবনা চীনকে নিয়ে, ঠিক আছে? আর আমাদের চিন্তাভাবনা ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাবে, পশ্চিমবঙ্গ আবার সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আসন পাবে। আমরা এটা চিন্তা করি যে আমাদের পশ্চিমবঙ্গ সনাতনীর পশ্চিমবঙ্গ তৈরি হোক, এবং এ মাটি নেতাজি সুভাষচন্দ্রের মাটি, এ মাটি সূর্য সেন, বিনয় বাদল দীনেশের মাটি, এ মাটি বিবেকানন্দের মাটি, এ মাটি সনাতনীদের মাটি। কোনো রকম এই মাটি আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদি না থাকতেন, আজকে তোমার পশ্চিমবঙ্গে জন্ম হতো না। তার জন্য ওনাকে অনেক অনেক প্রণাম। সরস্বতী, সনাতনীদের নিয়ে তো তুমি কাজ করছো, তুমি বললেও আগামী দিনে কিভাবে কাজ করবে। বিষয়টা হচ্ছে যে আমরা জানি যে এখানে যেমন বিভিন্ন বোর্ড আছে, সেখানে আমাদের বহু পুরনো, বহু প্রাচীন যুগে গুরুকুল শিক্ষা হতো, গুরুকুল কালচারটা ছিল, যে কালচার এখন পুরোটাই অবলুপ্ত। তো সেখানে দাঁড়িয়ে তোমরা যারা নিচু স্তরে একদম বুথ লেভেল থেকে কাজ করছো, সংগঠন তৈরি করছো, তোমরা কি এই নিয়ে কিছু ভাবনা চিন্তা করেছো, বা যারা উচ্চ নেতৃত্বের কাছে এই ধরনের কিছু প্রস্তাব তোমরা পাঠাবে, যেখানে একদম গুরুকুল বোর্ড হবে, যেখানে আমাদের বৈদিক শিক্ষা, যেখানে আমাদের বেদান্ত চর্চা, এইরকম ধরনের কিছু চর্চা হবে, এই ধরনের স্কুল তৈরি হবে? কি ভাবনা আছে? দেখো, রাজ্য সরকার যেহেতু আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য সরকার, সেহেতু তাদের কাছে আমরা আবেদন করতে পারি। সেটাই বলছি, সেটা আমরা আবেদন করতে পারি যে আপনারা যেরকম বিভিন্ন রকম মানে বোর্ড আছে, আইসিএসসি বোর্ড আছে, সিবিএসসি বোর্ড আছে, আইএসসি বোর্ড আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছে, সেরকম গুরুকুল বোর্ড তৈরি করা হোক, যেখানে বেদান্ত, গীতা, অঙ্ক, ইতিহাস, ভূগোল তো থাকবে, তার সাথে সাথে এই চর্চাগুলো অতি অবশ্যই দরকার। নইলে আমাদের মধ্যে ছোট থেকে আমাদের আইসিএসসি বোর্ড ম্যাক্সিমাম দেখবে খ্রিস্টান কালচারে কী হয়, ওরা কি বলে, এমএন বলে, এসব আমিন ফামিন, এসব কিসব, আমি সব মুখও আনতে চাই না। আমি আমার মেয়েকে বলি, লাইনে দাঁড়াবি, ভালো লাগলে মানে বলবি না, ভালো লাগুক মন্দ লাগুক বলবি না, ওখানে দাঁড়িয়ে ভগবানের নাম নিবি, জয় মা তারা বলবি, যেহেতু আমি মা তারার ভক্ত, জয় মা তারা বলবি, আর কিচ্ছু বলবি না। ম্যাডাম যা বলছে বলুন, ওইটুখানি ম্যাডাম যা বলছে বলুক, শুনবো। এটাও ঠিক, আমাদের সরকারি স্কুলের পরিকাঠামো যদি ঠিক থাকতো, তাহলে আমাদেরকে বাচ্চাদেরকে কিন্তু এই কালচারে বা এই মানে যে ইংলিশ মিডিয়াম বা যেগুলো এসে সেখানে দিতে হতো না। পরিকাঠামো নেই বলেই কিন্তু মানুষ বাধ্য হয়ে এইসব স্কুলে যাচ্ছে। ভাবো না, দীর্ঘ 15 বছরের যে সরকার ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, প্রায় 8,500 স্কুল বন্ধ, মানুষ বাধ্য হয়ে, তুমি বলো না আইসিএসসি, এবং এই প্রাইভেট স্কুলগুলো কিন্তু এইটার সুযোগ নিয়েই আরো গজিয়েছে। ভাবো, সিবিএসসি বলো, আইসিএসসি বলো, যতই
অর্থ সম্পন্ন মানুষ হোক না কেন, মিডিল ক্লাসের জন্য কখনো afford করা একদম সম্ভব খুবই নয়। কষ্টকর, খুবই কষ্টকর। খুবই কষ্টকর, খুবই কষ্টকর। মানে অনেকে অনেক কষ্ট করে স্কুলে যে না ঠিক আছে চলো, বাধ্য হয়ে তারা জোগাড় করে দিচ্ছে। হয়তো দেখা গেল তারা সপ্তাহে একদিন মাছ খাচ্ছে, কিন্তু স্কুলে বাড়িতে পড়াশোনার জন্য বারবার, হ্যাঁ। একদমই তাই। তাদের এনভায়রনমেন্টটাও কিন্তু ঠিক নেই, হুম, কারণ সেখানে সংস্কৃতি ঠিক নেই, সেখানে কোনো রকম কালচার নেই, একদম। কোনো আমাদের সনাতনীদের কালচার নেই। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ইংলিশ মিডিয়ামে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গলের বুকে যে ইংলিশ স্কুলগুলো আছে সেখানে কোনো আমাদের সনাতনীদের সংস্কৃতি নেই। ম্যাক্সিমাম স্কুলে সরস্বতী পুজো হয় না, আমি অবাক লাগে আমার মেয়ে সরস্বতী পুজোর দিন স্কুলে যায় না। আমি আমার মেয়েকে ওদিকে জানি না, না আমাদের স্কুলে পুজো হয় না, না যেতে হবে না তোদের স্কুলে। সেই এটা খারাপ লাগে। সেখানে নেতাজিকে নিয়ে পড়ানো, আমি তো চাই আমার মেয়েকে নেতাজি নিয়ে পড়া, আমি তো চাই আমার মেয়েকে নিয়ে বিবেকানন্দকে নিয়ে পড়া, আমার মেয়ের মধ্যে চেতনা বৃদ্ধি হোক। হ্যাঁ, ওই জন্যই বলছি মানে এই ধরনের পড়া বাড়িতে যাই হোক না কেন, বিদ্যালয়ের শিক্ষাটা কিন্তু শিক্ষাটা আলাদা। কিন্তু একটা অন্যরকম। ওখান থেকে আমার মনে আছে আমার মিলন দিদিমণি ছোটোবেলা আমি পড়তে যেতাম, আমার বন্ধুসুধার স্কুলেই পাশেই ছিল প্রাইমারি। মিলন দিদিমণি আমাদেরকে পুরো মানে ঢুকিয়ে দিত ভেতরে। আমার স্যার ছিল এখনও আমাদের স্কুলের জেনমন্ডল স্কুলের স্যার বোম্বাদা, ইন্দ্রজিৎ সরকার, ইন্দ্রজিৎ স্যার আমাকে বলতেন বড় হয়ে তুমি পুলিশ অফিসার হতে পারিনি, আলাদা ব্যাপার, চেষ্টা করিনি বইনি এরকম ব্যাপার, কিন্তু আমার ভেতরে ছিল যে না আমি উকিল, এটা আমার ভেতরে ছিল, কিন্তু হতে পারিনি। সেখান থেকে এখন ল করছি, সেখান থেকে দাঁড়িয়ে তারা আমাদের চেতনা বৃদ্ধি করে নেতাজি কি করেছে। আমি ছোটবেলায় নেতাজির বই পড়ার জন্য আমার বাবা মায়ের কাছে মার খেতাম যে ওই একটাই বই পেয়েছিস, মানে একদম, আর মানে এছাড়া এখন নেই। স্কুলে বা এখন টিচারদের মধ্যেও সেই কালচারটা নেই। এবং টিচাররা এতটা প্রফেশনাল হয়ে গেছে একদম। বাচ্চাদের সাথে, না না সেই সেই চেতনা আত্মিক- বৃদ্ধি আমাদের সময় শিক্ষকদের সাথে একটা আত্মিক নেই। যোগ ছিল, সেই আত্মিক নেই, যোগ আর কোথাও নেই। যেন আমরা ফিল করি যে একদম। টিচাররাও প্রফেশনাল, আমরাও যেন পে করছি তাই তারা তাই, করছে, তারাও একদম। সেটাই করে, তার বাইরে তারাও কিছু সেটাই ভাবেও করে। না। একদম একদম একদমই। আমি আর এই মোবাইল কালচার, হ্যাঁ হ্যাঁ, ফোনে মেসেজ পাঠানো, এবং হোয়াটসঅ্যাপে পড়াশোনা করা, হোয়াটসঅ্যাপে পাঠানো, এটা ইমিডিয়েট বন্ধ। এই বিষয়গুলো তোমরা যদি একদম সবাই মিলে নিচু স্তর থেকে রাজ্য সরকারের শিক্ষামন্ত্রীকে কাছে বলো। আমার আবেদন থাকবে, হ্যাঁ। ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসেবে দয়া করে এই মোবাইল কালচার বন্ধ করে। মানে পড়াশোনার অজুহাতে মোবাইলটা নিচ্ছে, নিয়ে গেমস খেলছে, গেমস খেলছে না, বিভিন্ন রকম চ্যাটে ঢুকে হ্যাঁ, পড়ছে, হ্যাঁ, হ্যাঁ। ইনস্টাগ্রাম ফেসবুক বিভিন্ন রকম বিভিন্ন অ্যাকাউন্ট খুলছে বাচ্চারা, বিভিন্ন রকম, তাতে তারা আসক্ত হয়ে আলটিমেট বাচ্চারা। এবং পড়া যদি হোয়াটসঅ্যাপে দেওয়া হয় বা ওই ধরনের, তাহলে তখন বাবা মারাও বাধ্য হচ্ছে ফোনটা দিতে। একদম এই কালচার এখানে না দোষ বাবা মায়েদের না বাচ্চাদের। স্কুল থেকে ওই প্রসেসটা আমাদের সময় ডায়েরিতে লিখে দিত হোমওয়ার্ক, এখন থেকে হোয়াটসঅ্যাপে হোমওয়ার্ক পাঠায়। মানে এই কালচারগুলো সত্যি বন্ধ হওয়া দরকার। বন্ধ। একদম সরস্বতী, একদম শেষ প্রশ্নে যাব। এত সুন্দর আলোচনা হলো, নতুন সরকার এসছে, হয়তো হিন্দু সনাতনীদের এবার প্রতিষ্ঠা হলো, ধর্মযুদ্ধ ছিল, সব ঠিক আছে। শেষ প্রশ্ন তো করতেই হয়। আমাদের রাজ্যের যিনি 15 বছরের বিদায়ী মুখ্যমন্ত্রী এবং এখন তিনি একটা সাধারণ নাগরিক ছাড়া কিছু নয়, তা এই কারণেই বলছি কারণ তিনি নির্বাচনে জিততেও পারলেন না, বিধায়কও হতে পারলেন না, বিধানসভাতেও ঢুকতে পারলেন না। তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কী বলবেন শেষ, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে? দেখো, প্রথম কথা আমি একটা চোর দুর্নীতিগ্রস্ত এমপি নিয়ে কিছু বলবো না। একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমি আমার নিজের একটা বাক্য অপচয় করব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমি তার সুস্থতা কামনা করব, তিনি ভালো থাকুক, তিনি সুস্থ থাকুক, তার লড়াইকে আমি কর্নিশ জানাই। তিনি যে লড়াইটা একদম গ্রাসরুট থেকে উন্নীত করেছেন, আমি নিজে লড়াই করি তো, সেহেতু আমি তার লড়াইকে কর্নিশ জানাই। তিনি ভালো তিনি তো লড়াই করছেন, হাইকোর্টেও তাকে দেখা গেল আসতে। সবসময় তার লড়াইকে কর্নিশ জানাই। তিনি খারাপ ভালো সেটা বিচার করবার জন্য তো জনগণ রায় দিয়েছেন, আমি তাকে নিয়ে একটা কুরুচিকর শব্দ ব্যবহার করব, কারণ তিনি বিদায়ী মুখ্যমন্ত্রী ছিলেন। আমি মুখ্যমন্ত্রীকে নিয়ে একটাও বাজে কথা বলব না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চোর দুর্নীতিগ্রস্ত একজন এমপি, যিনি পুরো পশ্চিমবঙ্গের কালচারটাকে নষ্ট করে দিয়েছে, তার চরম থেকে চরম শাস্তি হওয়া প্রয়োজন। এটাই রাজ্য সরকারের কাছে কামনা করি। অসংখ্য ধন্যবাদ সরস্বতী, অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন। নমস্কার।